নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পাওনা। শুরুতে হেডলাইন্স। শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি। এনজিপিতে বিরিয়ানি দোকানে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার কলকাতার বাসিন্দা পরিবার। লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস পালনের জোরদার প্রস্তুতি শিলিগুড়ির ডাগাপুর লোকনাথ মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেপ্তার শিলিগুড়ি সংলগ্ন নিরঞ্জন নগরের যুবক। কোভিড মোকাবিলায় প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জরুরি বৈঠকে রোগী কল্যাণ সমিতি। গুরু প্রণতি ডান্সেস অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে। অভিভাবকহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, অবিলম্বে অচলাবস্থা দূর করার দাবি এবিটি এর। এবার আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি। বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার ওই বাংলাদেশি নাগরিক চলতি মাসে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল ব্যাংডুবি সেনা পুলিশ। তার ঠিক 11 থেকে এরপর 19 দিনের মাথায় আবারও ধরা পড়লো বাংলাদেশের এক নাগরিক। আর এই নিয়ে বাংলাদেশি ধরা পড়লো শিলিগুড়ির সেনা ছাউনির কাছে থেকেই। বুধবার ভোর 5টা নাগাদ ব্যাংডুবির MEES মোড়ে ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আজিজুল ইসলাম নামে ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের দামালপুরে। প্রায় 20 দিন আগে শিলিগুড়ির লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢুকে সে গত 25শে মে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটায়। 26শে মে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনি সংলগ্ন জঙ্গলে। শালবাড়ি থেকে কেনই বা ব্যাংডুবি চলে এলো তার সদুত্তর মেলেনি। ধৃতের কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে সূত্রের খবর। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এরপর রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। বাগডোগরা একটাই আজিজুল বলে একজন আছে। রাতে এনজিপিতে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার কলকাতার বাসিন্দা পরিবার। রাতে এনজিপিতে বিরিয়ানি কিনতে এসেছিলেন, দুষ্কৃতী হামলার শিকার হলেন এই কলকাতার পরিবার। মহিলার উপর চড়াও হয়ে গলার সোনার চেন ছিনতাই। সোমবার রাত 12টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিরিয়ানি কিনতে এসেছিল কলকাতার ওই পরিবারটি। জানা যায় বারাসাতের বাসিন্দা রিয়া সরকার বারাসাতের শ্বশুর বাড়ি, আর সেখান থেকে দক্ষিণ শান্তিনগরে নিজের বাড়িতে বেড়াতে এসেছেন পরিবার নিয়ে। এদিন রাত 11:52 নাগাদ তারা রাতের খাবারের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে যান। তার স্বামী বিরিয়ানি আনতে দোকানের ভেতরে প্রবেশ করে, বাকিরা এনজিপি চত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আর সে সময় মদ্যপ অবস্থায় 4 জন যুবক একটি রাস্তার সারমেয়কে তুলে নিয়ে চূড়ান্ত হিংস্র আচরণ করতে থাকে। তা দেখে নিজেদের মধ্যেই জঘন্য কাজের সমালোচনা করতে থাকেন রিয়া এবং তার সাথে থাকা পরিবারের মহিলারা। রিয়া দেবীর অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল যুবকরা, আপনারা তাদের কিছুই বলেননি, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। সে সময় আচমকাই নেশাগ্রস্ত যুবকদের দল থেকে 2 যুবক তাদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি করতে থাকে, গালিগালাজ করে মহিলাদের। এরপর তার গায়ে হাত দিয়ে চড়াও হয়। তার স্বামী এবং পরিবারের অন্যান্য এক পুরুষ সদস্য এসে বাধা দেওয়ার চেষ্টা করে তার সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। সেই সুযোগে 2 দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যায়। এক যুবক তার গায়ে হাত দিয়ে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। একজনকে আটকে রাখে নিউ জলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুষ্কৃতী দলের 2 জনকে গ্রেপ্তার করে। স্কুটিতে পলাতক অন্য 2 জনের খোঁজ চলছে। অভিযুক্তরা হলেন শুভজিৎ আলম, সলমান ছোট্টু। স্থানীয়রা জানান প্রায় দিনই ওই এলাকায় রাতের বেলা নেশাগ্রস্তদের দখলে চলে যায়। রাতে এনজিপি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে অনেক পর্যটক দেশি বিদেশি সকলেই কিন্তু পাহাড়ে ঘোরার জন্য নামেন এই এনজিপি স্টেশনেই। আর সেখানেই যদি নিরাপত্তার এই হাল হয়, তাহলে গোটা রাজ্যে বা অন্যান্য জায়গায় কি পরিস্থিতি উঠছে প্রশ্ন।
গতকাল রাত 12টা নাগাদ আমরা কালকে রাত্রেবেলা আমরা বিরিয়ানি আনতে যাই, কারণ আমরা ফ্যামিলি একটা প্রোগ্রাম করছিলাম রাত্রেবেলার জন্য কিছু একটা খাবার মানে আমরা নিয়ে আসতে যাই। তো সেই কারণে আমরা এনজিপিতে খাবার আনতে যাই। খাবার আনতে গিয়ে ওখানে যখন আমরা দাঁড়াই, আমার হাজবেন্ড বিরিয়ানির দোকানে যায় শুভঙ্কর হোটেলের সামনে, আমি আমার বোন দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড খাবার আনতে যায়, আমার বোন জামাইরা পেছনে ছিল। তো তখন ওখানে একটা ছেলে দেখছি কুকুরের মদ্যপ্ত অবস্থায় কুকুরটাকে নিয়ে প্রচন্ড ঘোরাচ্ছে লেজ ধরে। তো আমরা জাস্ট তাকিয়ে দেখে বললাম যে একটা পশুকে কেন এইভাবে ঘোরানো হবে, কিন্তু ওদেরকে বলিনি, জাস্ট আমরা নিজেরাই বলেছি, আমরা জাস্ট তাকিয়ে দেখছিলাম। তো উনি কি করেছে, ছেলেগুলো যে দেখেছে ওদের দিকে তাকিয়েছি, এসে আমার গায়ে ধাক্কা মেরে আমাকে চুল ধরে ঘুরিয়ে আমার এখানে ঘুষি মারে, আমার এখানে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। রাত্রে আমরা হসপিটালে যাই। তারপর আমার বোন জামাইরা যখন আটকাতে আসে, ইভেন আমার বোনকেও কোমরে লাথি মারে, আর আমার বোন জামাইরা আটকাতে আসার সময় ওদের নাকে মুখে সব জায়গায় ঘুষি মেরে ওদের নাক দিয়ে রক্ত বের করে দেয়, ওদের হাতে টাতে পুরো ব্যথা লাগে। তখন আমার হাজবেন্ড পিছন দিকে যখন ঘুরে দেখে যে আমাদেরকে মারছে, তখন আমার হাজবেন্ড এসে একজনকে আটকে ধরে নেয়, আর বাকিগুলো আমার চেনটা ছিঁড়ে, একজন চেনটা ছিঁড়ে স্কুটির মধ্যে একজন বসেছিল, বসে চলে যায়। ওই ভিডিওটাও আমাদের নেওয়া আছে, যখন স্কুটিতে ওরা বসে যায় আর একজনকে ধরা হয়। কয়জন ছিল? ওরা ছিল হচ্ছে 4 জন, কিন্তু হয়তো এদিক ওদিকে আরো 2 জন ছিল, কারণ ওরা যখন কথা বলছিল বুঝতে পারলাম, কিন্তু আমরা 4 জনেই আমাদের সাথে এই ঘটনাটা করেছে। বাট আরো 2 জন ছিল, ওরা জানি না খুব ওদের চেনা পরিচিত কিনা, কিন্তু মেন 4 জনই ছিল। ওখানকার দোকানদার অ্যাকচুয়ালি যেহেতু আমার সাথে 7 জন ছিল, আমার সাথে আমার হাজবেন্ড, তো এই কারণে ওরা হয়তো আগিয়ে আসতে পারেনি, কারণ দেখেছে আমরা সবাই আছি। কিন্তু কিছু কিছু লোক আগিয়ে এসেছে যে এইসব ছেলেরা রোজ দিন এরকম করে। তো তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, কিন্তু পুলিশ 2 মিনিটের মধ্যেই পৌঁছে যায়, যেটা সত্যি 2 মিনিটের মধ্যে ফোন করার ওনারা পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওই ছেলেটাকে আমরা ধরে রেখেছিলাম, ওকে নিয়ে আসে। তো ওনারা বললো এত রাত্রে আমরা মেয়ে মানুষ আবার আসবোই করবো, তো এসে এখানে দাঁড়িয়ে আমরা হসপিটালে চলে যাই। হসপিটাল থেকে কাগজপত্র নিয়ে আমরা আজকেই এখন আসা হলো। শুধু আমার চেন আর এই আমার নোয়া আছে, এটা আমার বিয়ের নোয়া। এটা যখন ইসে করতে যায় এটা আমার ভেঙে যায়, নোয়ার ইসেটা আমার, এটা টানতে গিয়েছিল না হাতে লেগে এটা ভেঙে যায়, টানতে গিয়ে ভেঙে গেছে। আর চেনটা এখান থেকে ওরা ছিনে নিয়ে চলে যায়। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে। আসন্ন 3রা জুন পালিত হতে চলেছে লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধান দিবস। এই উপলক্ষে শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ লোকনাথ মন্দিরে শুরু হয়েছে প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ ইতিমধ্যে সেজে উঠেছে আলোকসজ্জা এবং ফুলে ফুলে ভক্তদের ভিড় সামাল দিতে না হয়েছে একাধিক ব্যবস্থা। লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও মূল পুজো অনুষ্ঠিত হবে 3রা জুন, তবে তার আগেই শুরু হয়ে যাবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে চলবে 8 দিন ব্যাপী কর্মসূচি, যার মধ্যে থাকবে সন্ধ্যা আরতি, কীর্তন, হোমযজ্ঞ এবং ধর্মীয় বক্তৃতা। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের আগমনের আশায় আছেন আয়োজকরা। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ থেকেও প্রচুর ভক্ত এই সময় লোকনাথ বাবার দর্শন এবং আশীর্বাদ নিতে আসেন। তাদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের পাশাপাশি রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা শিবির এবং স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যবস্থা। মন্দির কমিটির এক সদস্য তিনি বলেন, লোকনাথ ব্রহ্মচারী ছিলেন জীবন্ত সাধক, তার প্রতি মানুষের আস্থা ভক্তি যে অনন্য। তাই তিরোধান দিবসে শুধু পুজো নয়, মানুষের সেবার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করতে চাই। সাধারণ মানুষের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে ট্রাফিক এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে দাগাপুর লোকনাথ মন্দির এখন প্রস্তুত শত সহস্র ভক্তের আগমনের জন্য এক পবিত্র উৎসবের সাক্ষী হতে। দাগাপুর লোকনাথ মন্দিরে 135তম তিরোধান স্মরণোৎসব পালিত হবে 8 দিন ব্যাপী। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঋত্বিক ভট্টাচার্য। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির হলো শহর শিলিগুড়িতে অবস্থিত দাগাপুর লোকনাথ মন্দির, যেই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন লোকনাথ বাবার পুজো দিতে। এবং এবছর আগামী 3রা জুন রয়েছে লোকনাথ বাবার 135তম তিরোধান স্মরণ উৎসব, এবং সেই তিরোধান স্মরণ উৎসবই কিন্তু পালন করবে শিলিগুড়ির এই লোকনাথ মন্দির। ইতিমধ্যেই এই 8 দিন ব্যাপী অনুষ্ঠানের জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, এবং আজ থেকে কিন্তু এই মন্দিরে পূজা অর্চনা শুরু হবে আগামী 8 দিনের জন্য। আজ বিকেল 5টা নাগাদ শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব তিনি কিন্তু এই মন্দিরে আসবেন এবং এই 8 দিন ব্যাপী যে পুজো, সেই পুজোর কিন্তু শুভ সূচনা করবেন। কি বলছেন পুজো দ্বারা, কি রয়েছে এই 8 দিন ব্যাপী অনুষ্ঠান, আসুন শুনে নিন। দাগাপুর লোকনাথ মন্দিরে লোকনাথ পূজা আজকে থেকে শুরু। সকালের দিকে আমাদের
পতাকা উত্তোলন হলো 11টার দিকে এবং বিকেল 5টার দিকে আমাদের পূজা উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আমাদের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। আরও অনেক ভক্তরা থাকবেন, সবাই কলকাতা থেকে অনেক ভক্তরা আসছেন, সবাই মিলে ভক্তদের নিয়ে উৎসব শুরু হবে এবং 135তম বাবার তিরুদান স্মরণোৎসব আর 8 দিন ব্যাপী আজকের থেকে শুরু হবে 4 জুন অবধি। 8 দিন ব্যাপী বাবার বিভিন্ন পদাবলী কীর্তন, গীতা পাঠ, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে চলবে। যেমন আগামীকালকে বিকেলে 4টার সময় আমাদের শোভাযাত্রা আছে বাঘাযতীন পার্ক থেকে, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা, সেটা দাগাপুর বাবা লোকনাথ। লোকনাথ এই মন্দিরটা 1990 সালে থেকে শুরু হয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী সানা সাহা মহাশয় এটা করে গেছে। হ্যাঁ, বিভিন্ন সেবামূলক কাজ হয় এখানে। আই হসপিটাল আছে, সানাদাইরা সব আমরা সবাই কমন দাদা ডাকি, কিন্তু বাবার সমান, কিন্তু দাদা সেবামূলক কাজকে খুব পছন্দ করতেন, যার জন্য প্রতিদিন আমাদের আই হসপিটালের আই স্ক্রিনিং হচ্ছে, পেশেন্ট দেখা হচ্ছে, ডাক্তার আসছে। তারপরে এখানে আরও অন্যান্য বস্ত্র বিতরণ হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। 21 জুলাইয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সেবামূলক কাজই বাবা লোকনাথ মিশন। সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেপ্তার শিলিগুড়ি সংলগ্ন নিরঞ্জন নগরের যুবক। সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন নিরঞ্জন নগরের বাসিন্দা নীল দে ওরফে মলয়, বয়স 32। অভিযুক্তকে আজ সকালে জলপাইগুড়ির আশিঘর ফাঁড়ির পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। জানা গিয়েছে 2018 সাল থেকে ফেসবুকে এক 47 বছর বয়সী মহিলার সাথে পরিচয় হয় নীলের। কলকাতার বাসিন্দা সুদেশনা চৌধুরী নামের ওই মহিলার সাথে ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রেমের নাম করে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত, এমন অভিযোগ এনেছেন ওই মহিলা। সম্পর্কের আড়ালে বিভিন্ন সময়ে আর্থিক অনটনের কথা বলে মহিলার কাছ থেকে নেওয়া হয় লক্ষাধিক টাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রতারণা চলতে থাকলে সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে সুদেশনা দেবী সমস্ত ঘটনার বিবরণ দিয়ে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, আর কেউ এই প্রতারণার শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। जिसका नाम नील है इसके साथ जो है सिर्फ जो ঘরে ঘরে আবারও আসছে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার। ফের করোনার আতঙ্ক, কলকাতায় হদিশ মিলল নয়া করোনা আক্রান্তের। দাবদাহের মাঝে রাজ্যে অব্যাহত করোনা দাপট। মালদায় শিশুর দেহ মিলল কোভিড-19 ভাইরাস, এই কারণে প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আবারও চিন্তা ধরাচ্ছে এই করোনা। রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1-2 করে ধীরে ধীরে আবারও মাথা চাড়া দিচ্ছে কোভিড-19। কলকাতায় করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে গত সপ্তাহে। পরশুদিন সোমবার মালদায় করোনা আক্রান্ত হয়েছে এক শিশু। সেই নিয়ে আপাতত বৈঠক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে। একইভাবে আজ বৈঠক হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার মেডিকেল কলেজে ছিল রোগী কল্যাণ সমিতির জরুরি মিটিং। বৈঠকে ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য সরকারি প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা ভাইরাস নিয়ে গৌতম দেব জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন থেকেই রেডি। সরকারি তরফে এসওপি এসেছে, সেই তালিকায় রয়েছে কি করণীয় আর কি করণীয় নয়। মেডিকেল কলেজ তৈরি, 20 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রেডি রয়েছে কোভিডের সাথে মোকাবিলা করবার জন্য। আবারও প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। পাশাপাশি মেডিকেল কলেজের আধিকারিকদের মধ্যে একজন সঞ্জয় মল্লিকের কথায় আবারও প্রিকশনস মেনে চলতে হবে। ভিড়ে যেতে একেবারেই মানা করছেন তারা। স্যানিটাইজার থেকে শুরু করে মাস্কের ব্যবহার ফের শুরু করতে বলেছেন চিকিৎসকরাও।
নেই, আমাদের কোনো এখনো পজিটিভ পেশেন্ট পাওয়া যায়নি, কিন্তু যেহেতু সমস্ত একটা এসওপি দিয়েছে গভর্নমেন্ট থেকে, সেই এসওপি ফলোড হবে। আর আমরা কর্পোরেশন লেভেলে একটা মিটিং করব ডেঙ্গি আর এই কোভিড নিয়ে, সেটা আমাদের সতর্কতামূলক ব্যবস্থার জন্য, এবং সেখানে আমরা মেডিকেলের এদেরকেও ডেকে নেবো। এদের কাছে এখনো কোনো কেস নেই, গভর্নমেন্টের এসওপি এরা ফলো করে। মেডিকেল কলেজ কি রেডি, মানে পেশেন্ট আসলে একদম রেডি, 100% রেডি। নেই, আমাদের কোনো এখনো পজিটিভ পেশেন্ট। দেখুন, কোভিডে এটা তো অনেকবারই হয়েছে, আমাদের অলরেডি হসপিটাল এস্টাবলিশ ছিল, এখনো আমাদের একটা আইডি ব্লক রয়েছে, যেখানে এই মুহূর্তে আমাদের তো শিলিগুড়িতে এই মুহূর্তে কোনো কেস নেই। সারি কেসের সার্ভিলেন্স যেরকম হয়ে থাকে সেরকম হচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্য অন্য স্টেটে কেসগুলো বাড়ছে, সেই হিসাবে অবভিয়াসলি প্রিভেনশনটা নেওয়া খুব দরকার। যেহেতু এই স্ট্রেনগুলো সেই পুরনো স্ট্রেনই মোটামুটি ঘোরাফিরে করছে ওমিক্রনের মতো, সেক্ষেত্রে হয়তো যে যারা নর্মাল পার্সন আছে তাদের সেরকম কিছু সিভিয়ার সিমটমস হবে না, হওয়ার চান্স কম আছে, কিন্তু প্রিভেনশন নেওয়া ভালো। অল্প জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো হলে একটু সাবধান থাকা, আগে যেরকম মাস্ক ইউজ করা, ভিড়ের মধ্যে না যাওয়া, এটা একটা জরুরি। আরেকটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে বা কিডনি ফেলিওর আছে বা অন্য কোনো ট্রান্সপ্লান্ট হয়ে আছে, তাদের একটু সাবধান হয়ে যাওয়ার কথা, কারণ অনেক সময় এইসব পেশেন্টদের ক্ষেত্রে এগুলো সিরিয়াস হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে এখন প্রিভেনশন নেওয়া সবার জনগণের পক্ষে, স্পেশালি যারা তাদের মেন দায়িত্বটা থাকে। আর হসপিটাল হিসেবে আমাদের হসপিটালে সেখানে যা রয়েছে, আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর, মেডিসিন, বেড, অক্সিজেন বেড, ভেন্টিলেটর সবই রেডি আছে। কোনো সিরিয়াস পেশেন্ট যদি ভর্তি হয় তাহলে সেটা আমরা আশা করি ট্যাকেল করতে পারবো। আইসোলেশনে কতগুলো বেড রেডি? আইসোলেশনে এখন 20 বেডস রেডি আছে। আমাদের একটা অলরেডি ওয়ার্ডই আছে, এটা নিউ আইডি ব্লক বলে, সেখানে সমস্ত ধরনের আইসোলেশন পেশেন্টই থাকে। কি বলছেন যে শহরবাসী মাস্ক পরে এখন থেকে ঘোরাঘুরি করা উচিত, প্রিভেনশন ফর দ্য প্রিভেনশন? দেখুন, এটা তো চিরকালই, শুধু কোভিড কেন, এখন নর্মাল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখবেন অনেকে মাস্ক লাগায়, পলিউশন আছে সেখানেও অনেকে মাস্ক লাগায়, তখন এক মাস্ক লাগানোটা তো এখন ডিপেন্ড অন দ্য পার্সেন্ট টু পার্সেন্ট হয়ে গেছে। নতুন এসওপি এখন অব্দি সেরকম কিছু গাইডলাইন আমাদের আসেনি এই মুহূর্তে, কিন্তু যেটা নর্মাল ব্যাপার সেটা হচ্ছে যে ভিড় থেকে, অজানা জায়গা থেকে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। আর যারা অসুস্থ থাকবে তারা সেই সময় যখন অসুস্থ থাকবে, এটা নর্মালি কারো যদি একটা ইনফ্লুয়েঞ্জা হয়, সর্দি কাশি হয়, সেও যদি মাস্ক না লাগায় অন্য লোকটাও ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে। এটা তো রেসপিরেটরি ডিজিজ, তো সেই রেসপিরেটরিতে মাস্ক লাগালে তো বেটার, পাশের লোকটা বা পাশের বন্ধুটা হবে না। এটা তো নিজেরই প্রিভেনশনের ব্যাপার। গুরু প্রণতি ডান্সেস অফ ইন্ডিয়ার বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে। আগামীকাল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে গুরু প্রণতি ডান্সেস অফ ইন্ডিয়া নামক বার্ষিক নৃত্যানুষ্ঠান। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই খবর জানান শিলিগুড়ি নৃত্য মোল্লার নৃত্য একাডেমির সদস্যরা। এই অনুষ্ঠানের আয়োজক সংস্থা শিলিগুড়ি নৃত্য মোল্লার নৃত্য একাডেমি জানিয়েছেন, এই বার্ষিক অনুষ্ঠানটি উত্তরবঙ্গের নৃত্যপ্রেমী মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত হয়ে উঠছে। এবারের অনুষ্ঠানে শিলিগুড়ি ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসবেন নবীন এবং অভিজ্ঞ নৃত্য। বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার খ্যাতনামা নৃত্যশিল্পীরা, যারা তাদের নিজস্ব ধারার পরিবেশনার মাধ্যমে মঞ্চে আলোচিত করবেন এবং নৃত্য শৈলীর বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই আয়োজন। অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে অবাধ প্রবেশ। আয়োজকদের মতে এই ধরনের অনুষ্ঠান আগামী প্রজন্মকে, নতুন প্রজন্মকে ভারতীয় শাস্ত্রীয় এবং লোকনৃত্যের প্রতি আগ্রহী করে তুলবে। নমস্কার, আমি পুলমা ভট্টাচার্য, নৃত্য মল্লারের অধ্যক্ষ। আমার সাথে আমার সিনিয়র কিছু স্টুডেন্ট আছে। আগামী কাল 29শে মে দীনবন্ধু মঞ্চে আমাদের নৃত্যানুষ্ঠানের বার্ষিক গুরু প্রণতি ডান্সেস অফ ইন্ডিয়া নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। নৃত্যানুষ্ঠানের সাথে আমাদের একটি সঙ্গীত অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে। স্টার জলসার খ্যাতিসম্পন্ন একজন সুগায়িকা
শ্রীমতী কৌশলী অধিকারী কলকাতা থেকে আসছেন। সাথে বিভিন্ন ধরনের ওনার মিউজিশিয়ানস বা ওনার যারা সহযোগী আছে শিল্পীরা সাথে ওনারা আসছেন। আর আমাদের শিলিগুড়ি শহরের আমরা যতটা পেরেছি যোগাযোগ করতে স্বনামধন্য, সবাই স্বনামধন্য, কিছু স্বনামধন্য যাদের সাথে যোগাযোগ হতে টাইম মিলেছে, তারা অনেকে বেশিরভাগ বাইরে আছেন, যাদের সাথে যোগাযোগ হয়েছে কিছু সঙ্গীত শিল্পীকে কালকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওখানে। এছাড়াও যেইভাবে অনুষ্ঠান শুরু হয় সেইভাবে আমরা করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জগন্নাথ পুজোর দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু হচ্ছে। বিকেল 5টা থেকে স্টার্ট হবে। মোটামুটি 9টা 9:30 অবধি একটা প্রবেশ আবার আমরা সাধারণ দর্শকের জন্য করে রেখেছি। সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। কি ধরনের প্রোগ্রাম? এটা মূলত ক্লাসিক্যালের উপরে আছে, কারণ আমাদের ক্লাসিক্যাল ইনস্টিটিউট টোটালটাই। সাথে যেহেতু আমাদের আবেগ রবীন্দ্রনাথ, নজরুল, কাজী নজরুল ইসলাম, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বা তাদেরকেও আমরা কিছু ক্লাসিক্যালের ইয়েতে সেই কাজগুলো আমরা করছি। রবীন্দ্র নজরুলও থাকবে এবং ওড়িশি এবং কত্থক মেন। আর এটা গুরু প্রণতি, আমরা আমার গুরু শ্রীমতী কৌশলী মুখার্জি এবং পণ্ডিত বিরজু মহারাজে ওনাদের শ্রদ্ধা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি। এবং অভিভাবকহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবিলম্বে অচলাবস্থা দূর করার দাবি এবিটিএর। দীর্ঘদিন ধরে প্রশাসনিক অচলাবস্থার শিকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আজ কার্যত অভিভাবকহীন অবস্থায় উপাচার্য, রেজিস্ট্রার এবং কন্ট্রোলার এই 3 গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ শূন্য থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। এমন পরিস্থিতিতে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করার দাবি জানালো এবিটিএর। আর বুধবার দুপুরে শিলিগুড়ির কলেজপাড়ায় এবিটিএর কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। তারা জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্রমেই ভেঙে পড়ছে। প্রশাসনিক দায়িত্বে কেউ না থাকায় পরীক্ষার ফল প্রকাশ, স্নাতকোত্তর ভর্তি, ট্রান্সক্রিপ্ট প্রদান সহ নানা জরুরি পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। এবিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার দুপুরে রাইট টু এডুকেশন কর্মসূচির আওতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি জমা দেওয়া হবে। সংগঠনের দাবি, অবিলম্বে শূন্যপদে নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ফেরানো হোক। শিক্ষাঙ্গনে অচলাবস্থা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 1962 সাল থেকে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এবং অনেক দিন ধরে যে উত্তরবঙ্গের মানুষ এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের জীবন এবং জীবিকা খুঁজে পেয়েছেন, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই এত বছর ধরে উত্তরবঙ্গ মানুষের একটা অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে, আমাদের স্বপ্নের একটা অংশ। এবং সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে একটা চরম একটা অচল অবস্থা। এটা আগে আমরা কোনোদিন দেখিনি। এই যে এত বছরের বিশ্ববিদ্যালয়, এটা আগে আমরা কোনোদিন দেখিনি। এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কোনো দলীয় রাজনীতির বিষয় নয়। এটা হচ্ছে গোটা উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের বলবো শিক্ষা ব্যবস্থার হাল যেদিকে এগোচ্ছে তার দিকটা ইঙ্গিত করে। এবং এটা আপনারা প্রেসের লোক এবং আমরা যারা নাগরিক, সাধারণ নাগরিক এবং শিক্ষার সঙ্গে যুক্ত, এটা তাদের প্রত্যেক দিন আমাদের হার্টে ব্লিডিং হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা দেখে। তাহলে মূল ব্যাপারটা কি? একটা হচ্ছে যে 2 বছরের ওপরে একটা বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন, এবং এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা মূলত হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা শুরু হয়েছে, তার আগে ঠিকঠাক চলছিল, এই বছর 3 আগে হবে, তিনি বললেন যে আমি সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবে। গভর্নর, যেটা আমাদের সংবিধানে আছে, অনেক দিন ধরে প্রথা যে আমাদের গভর্নর তিনি চ্যান্সেলর থাকেন, সে যে দলেরই হোক। কিন্তু তিনি এটা ভাঙতে চাইলেন এবং বললেন আমি সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এটা যে আমাদের মুখ্যমন্ত্রী, এটা দুর্ভাগ্য যে তার একটা সর্বগ্রাসী মনোভাব, যে সব কিছু তার চাই, সব ক্ষমতা তার চাই, সব জায়গার দখল চাই।
এবং যেটা নিয়ে একটা সংঘাত হয়, আমাদের রাজ্যপাল তিনি কোর্টে যান এবং সেখান থেকেই স্টেলমেটটা শুরু। এবং তারপরে রাজ্যপাল কি করলেন, এখন রাজ্য সরকার তৃণমূল পরিচালিত, তারা তৃণমূল ঘেঁষা লোককে ভিসি করবেন এটা এক্সপেক্টেড, কিন্তু রাজ্যপাল যেটা করলেন এই সুযোগে বিজেপি ঘেঁষা লোকজনদের তাদের শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, তারা ভাইস চ্যান্সেলর পদের যোগ্য কিনা সেসব না দেখে বেছে বেছে বিজেপির লোকদের ইন্টারিম কন্ট্রাকচুয়াল ভাইস চ্যান্সেলর বানায় এবং সেটা কোর্ট কেস সেটা শেষ পর্যন্ত গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অনেকদিন ফেলে রাখলেন, সেটা আর একটা দুর্ভাগ্য আমাদের। সুপ্রিম কোর্টেরও প্রায়োরিটিতে আমাদের বিশ্ববিদ্যালয় নেই, আমাদের শুধু না সমস্ত বিশ্ববিদ্যালয়। তারপরে যা হোক করে অনেকদিন পর সুপ্রিম কোর্ট একটা প্যানেল করলেন যে তারা ভাইস চ্যান্সেলর সিলেক্ট করবে। সেই প্যানেলও হয়ে গেছে আজকে 6 মাসের ওপরে। তারপরে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 34টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে সব কটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা প্যানেল জমা দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল দেখলেন যে এর মধ্যে 34টার মধ্যে 17টা মতো বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য নিয়োগ করেছেন, বাকি 17টা যার মধ্যে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটা, তা সেখানে তিনি নিয়োগ করছেন না। 3 জনের প্যানেল কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তার পছন্দ নাই হতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা সুপ্রিম কোর্টের তৈরি করা প্যানেল তারা সিলেক্ট করেছে, আমাদেরও পছন্দ না হতে পারে সেটা অন্য কথা, কিন্তু যারা ইউনিভার্সিটি অ্যাক্ট এবং স্ট্যাটিউট সম্পর্কে যাদের সামান্য একটা জ্ঞান আছে তারা জানেন যে বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীনভাবে একদিনও চলার কথা না। সেখানে 2 বছরের ওপর একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলছে এটা বিস্ময়ের। আমরা জিজ্ঞেস করলে বলে যে না, কোনো একটা লয়ারের এক্সপার্টের পরামর্শ নিয়ে চালানো হচ্ছে, কিন্তু আমরা জানি যে যারা অ্যাক্ট এবং স্ট্যাটিউট বা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন আছে তাতে হচ্ছে যত কাজ হচ্ছে সব কাজ বেআইনি, কারণ এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইস চ্যান্সেলর এবং কোর্টের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক পা এগোনোর কোনো জায়গা নেই, এবং যার ফলে এটার সঙ্গে জড়িয়ে আছে নানান ধরনের ক্রাইসিস। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।